স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুজিব। প্রিজন ভ্যানে হামলা, এক কনস্টেবল খুন, এভাবেই ছিনতাই করা হয় 3 দণ্ডপ্রাপ্ত জঙ্গিকে। রোববার এই ঘটনায় পালানো একজন আসামিকে ধরা গেছে। রাত পেরোবার আগেই বন্দুকযুদ্ধে সে নিহত, এমনটাই দাবি পুলিশ প্রশাসনের। দুজনের হদিস এখনো মেলেনি। অন্যদিকে রোববারই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার 4 জন আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন। একই দিনে আসামি ছিনতাই ও পলায়নের ঘটনায় আসামি প্রহরার বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। এসব নিয়ে আজকের আলোচনা আসামি পলাতক। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আছেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম। স্বাগত আপনাদের। আমি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে পলাতক যে 3 জঙ্গির একজনকে যে গ্রেফতার করতে সমর্থ হয়েছিল পুলিশ 5.5 ঘন্টা পরে তারা পালিয়ে যাওয়ার, সেই রাকিবের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক অন্য 2 জঙ্গিকে উদ্ধারের জন্য রাকিবকে সঙ্গে করে নিয়ে যাওয়া কতটা জরুরি ছিল? ধন্যবাদ। আসলে রাকিব কে নিয়েই আসলে অভিযানে যাওয়া হয়েছিল, অর্থাৎ রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতেই অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালানো কালেই আসলে যে বন্দুকযুদ্ধ হয় তাতেই রাকিব নিহত হয় বলে আমরা এখন। মনির ভাই, রাকিবের দেওয়া তথ্য অনুযায়ী কাউকে উদ্ধার করতে হলে রাকিবকে কেন নিয়ে যেতে হবে? যেহেতু ও প্রত্যেকেই আসলে অবয়ব চেঞ্জ করে ফেলেছে। রাকিবকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু তার দাড়ি ছিল না, মানে ওরা ঘটনাটি এমন পরিকল্পিতভাবে ঘটিয়েছে যে ওদের কথাই ছিল যে ঘটনার পরপরই ওরা প্রথম চান্সেই যেটা করবে, যেমন তারা গাড়িতে তাদের যে ডান্ডা বেরি এটি কাটার যে যন্ত্র সেটি তাদের গাড়িতে ছিল এবং তাদের পরিকল্পনাই ছিল যে নিয়ারেস্ট সেলুনে গিয়ে তারা প্রথম শেভ করে অবয়বটা চেঞ্জ করে ফেলবে, যেমন চুল দাড়ি যার যতটুকু আছে সেটুকু সেটে ফেলবে এবং তাদের একটা নির্দিষ্ট পয়েন্টে আসলে এক হওয়ার কথা ছিল বলে আমরা জানতে পেরেছি। তো সেই কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল অভিযান করার জন্য এবং সেখানে একটা অস্ত্র উদ্ধার হয়েছে। রাকিবের সঙ্গে পুলিশ থাকলে তারা একসাথে আসবে এবং ভোর 4টায় আসলে অভিযানগুলো যখন রাতের বেলায় আমরা অভিযান করি বা দিনের বেলায় অভিযান করি তখন অবস্থার প্রেক্ষিতে স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন কৌশল এটি অবলম্বন করা হয়। উদ্দেশ্য থাকে আসলে মূল আসামিকে গ্রেপ্তার করা বা তার দেখানো মতে আসামি কিংবা অস্ত্র কিংবা অন্য কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে সেটি উদ্ধার করাটাই মূল লক্ষ্য থাকে। তো সেই ক্ষেত্রে কৌশল এক এক জায়গায় হয়তো এক এক ধরনের কৌশল অবলম্বন করা। তাকে যে মানে সে যে মারা গেল রাকিব, সেটা কি এই তদন্ত কাজে একটা বিরূপ প্রভাব ফেলবে? আমি তা মনে করি না। আমি যদিও ওই তদন্ত কাজের সাথে সরাসরি সম্পৃক্ত নই, তবে আমি যতটুকু জেনেছি, কারণ রাকিব দীর্ঘদিন জেলখানায় ছিল, ফলে তার দেওয়া তথ্য যতটুকু তাকে নিয়ে যাওয়ার আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ আমরা দেখেছি ঘটনাটি ঘটেছে 4টার পরে, ভোর 4টার দিকে। তো তার আগে কিন্তু যথেষ্ট সময় পাওয়া গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় তথ্য নিয়ে হয়েছে। এছাড়াও আরেকজন আসামি যারা ছিনতাই করেছিল যে জঙ্গিরা, তাদের একজন মোহাম্মদ জাকারিয়া কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাকে 20 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজকে। তো তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আমরা মনে করছি। ডক্টর ইরান, জঙ্গিদের উত্থানে বা পুনরুত্থানে ধর্মভিত্তিক রাজনীতির কোনো ভূমিকা রয়েছে? ধন্যবাদ। আমি শুরুতেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদের শুভেচ্ছা জানাই এবং আমাকে দাওয়াত করার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। আসলে জঙ্গিদের উত্থান এবং এই বিষয়টা আমি বাংলাদেশ লেবার পার্টির জায়গা থেকে আমি বলতে চাই, আসলে এই জঙ্গি কর্মকাণ্ড একটা সমাজের একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আজকে যেই ঘটনা ঘটেছে আমরা দেখেছি টাঙ্গাইলে, এটা অত্যন্ত দুঃখজনক এবং প্রশাসনের ব্যর্থতার কারণেই এরকম ঘটনা ঘটেছে আমি মনে করি। একজন আসামিকে যখন একটা কোর্টে, আমরা এই প্রসঙ্গে পরে আসবো, আপনি যদি উত্থান বা পুনরুত্থানে ধর্মভিত্তিক রাজনীতি কোনো ভূমিকা রয়েছে কিনা সেটা যদি আলোচনা করতেন। আমি এটাকে মনে করি না যে শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনীতি এটা শুধুমাত্র না, কোনো ভূমিকা রয়েছে কিনা কোনো পর্যায়ে থাকতে পারে, কিন্তু এটাকে গৌণ হিসাবে অনেক সময় দেখা গেছে, আবার অনেক সময় এটাকেই মূল চালিকা শক্তি হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। যেটা আপনি কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশে ধর্মভিত্তিক যে জঙ্গিদের উত্থান, এদের সমূলে বিনাশের জন্য 4 দলীয় জোট সরকারের সময় বেশ অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তৎকালীন সময় অনেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ফাঁসির রায় পর্যন্ত তখন দেওয়া হয়েছিল। এরপরে আমরা দেখেছি যে এই জঙ্গিদেরকে বিএনপি ধরছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে।
তো এই আসলে এখানে একটা গোষ্ঠী রাজনীতিতে জঙ্গিদের আপনার এই প্রসঙ্গ আমি ইরান ভাই পরে আসবো। তাহলে আপনি বলছেন যে ধর্মভিত্তিক রাজনীতির গৌণ ভূমিকা থাকতে পারে বা কোনো কোনো সময় সেই ভূমিকা গৌণ ভূমিকা চালিয়ে যাওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনীতির একটু ঝুঁকি থেকে গেল কিনা? আপনি দেখেন যে বাংলাদেশে যে আমাদের এই ধর্মভিত্তিক যাদেরকে বলা হচ্ছে, এর পাশাপাশি আমরা দেখছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের অনেক প্রেসার দেখছি, কিন্তু আমরা এখানে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। কেউ কোনো কথা বলছে না, সেটা আবার আলাদা কথা। ধর্মভিত্তিক রাজনীতির কোনো ভূমিকা রয়েছে কিনা সেই প্রসঙ্গটি আগে এই পর্যায়ে আমরা এখন জানতে চাইছিলাম। যাই হোক, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। আমরা গত কয়েকদিনে, বিশেষ করে গত এক বছরে আমরা পুলিশের উপর সাংঘাতিক রকম আক্রমণ দেখেছি। সেক্ষেত্রে কার দোষ কার কিরকম সেটা সেই পুলিশের মানবাধিকার রক্ষায় বা পুলিশকে আরেকটু সহায়তা করে, যেমন আজকে বলা হয়েছিল যে যেই প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল সেই প্রিজন ভ্যানটাকে আসলে যথেষ্ট পরিমাণে সেই ধরনের জঙ্গিকে করার জন্য যোগ্য ছিল কিনা, সেই ব্যাপারে আপনি একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, আপনি কোনো সময় কোনো কিছু ভেবেছেন কিনা যে পুলিশের মানবাধিকার বা পুলিশের নিরাপত্তা রক্ষা? জি জি, আমরা ভেবেছি এবং এর ইতিপূর্বে আমরা বলেছি, আমরা বিভিন্ন সময় এটা বলার চেষ্টা করেছি। বিশেষ করে আপনি তো এক বছরের ঘটনাটা দেখলেন, এক বছরের দৃশ্যপট খুব দ্রুত পরিবর্তন হয়েছে এবং এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণগুলো এর আগে এরকম ঠিক দেখা যায়নি। এই কারণে আগের আলোচনাটার বর্তমান আলোচনার সঙ্গে কিছুটা ডিফারেন্স হবে, পার্থক্য হবে। ইতিপূর্বে আমরা এটা বলেছি যে আমাদের দেশের যে ঘনবসতিত লোক সংখ্যা যে এবং যেভাবে অপরাধের যে ধরন এবং যেভাবে অপরাধের রেট বাড়ছে, সেই তুলনায় কিন্তু আমাদের পুলিশের সংখ্যা কম। এবং পুলিশের বর্তমান ট্রেন্ডে যেভাবে অফেন্সগুলো হচ্ছে, অপরাধীরা যে ন্যাচারের যে টেকনিকে অপরাধগুলো করছে, সেইভাবে পুলিশের প্রশিক্ষণ এবং তাদের যে অস্ত্রশস্ত্রের যে যোগান, সেগুলোও কিন্তু তার তুলনায় কম। এবং আরেকটি সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে যোগাযোগ একটা খুব বড় মাধ্যম। আপনি যে কোনো অপরাধ নিয়ন্ত্রণের জন্য, আসামি গ্রেপ্তারের জন্য যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। যখন গুলশান ডাবল মার্ডার কেসে যখন একজন আসামির ফাঁসি হয়েছিল, জাল সার্টিফিকেট দিয়ে হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে, তখন একটা সংবাদ পাওয়া গেল যে সে গুলশানে আছে এবং ওই মুহূর্তেই আমরা পুলিশের ওসিকে ফোন করেছিলাম, গুলশান ওসিকে, যে তাকে ধরার জন্য। সে ওখান থেকে থানা থেকে ওইখানে রওনা করে ওই বাসা পর্যন্ত যেতে তার 1 ঘন্টা লেগেছিল এবং 1 ঘন্টার মধ্যে আসামি ওখান থেকে পালিয়ে গেছিল। এটার কারণটা ছিল তার যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ আপনি যদি আসামিকে ধরতে যান সঠিক সময় সঠিক অপরাধের কালীন, তাহলে সেক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থার একটা উন্নত ব্যবস্থা লাগবে। পুলিশের এই যে গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, হেলিকপ্টার বলেন বা অস্ত্রশস্ত্র বলেন, এগুলোর একটা আধুনিক সরবরাহ তাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আরেকটা জিনিস হলো যে তাদের যে সংখ্যার দিক থেকে, যেটা আমরা এবছর খুব মারাত্মকভাবে উপলব্ধি করলাম। আপনি দেখেছেন গত 1 বছরে এই যে নির্বাচনকালীন সহিংসতা, তার আগের পরের যে সহিংসতা, সেখানে কিন্তু সারা দেশে যদি জামাত শিবির বা অন্যান্য যারা এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, তারা যদি সারা দেশে একই সময় করতে পারতো, বিশেষ করে ধরেন আমরা কয়েকটা জেলা জানি, বগুড়া, সাতক্ষীরা, কয়েকটা জেলায় হয়েছে, সারা দেশে যদি তারা একই সময় করতে পারতো, সেই সাংগঠনিক শক্তি যদি তাদের থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তো এবং সরকার সেটাকে কন্ট্রোল করতে পারতো না। কারণ আপনি জানেন যে সাতক্ষীরার মতো একটা জায়গায় রাস্তা পেরিয়ে যাওয়াটাই ছিল অনেক দুরূহ ব্যাপার। সেখানে র্যাবের মতো অফিসাররা এবং র্যাবের মতো ফোর্সও সেখানে একটা জায়গায় আটকা ছিল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়েছে, অনেক ঘন্টা সময় লেগেছে। এই জায়গাগুলোতে আমরা বলবো যে এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে যে পুলিশের কাছ থেকে যদি আপনি সার্ভিস চান, পুলিশের কাছ থেকে যদি আমি দায়িত্ব তাদের সঠিকভাবে পালন করাতে চান, তাহলে ইউ হ্যাভ টু সাপ্লাই অল দ্য রিলেভেন্ট ফ্যাক্টরস, তাদেরকে ফুটবিট করতে হবে। সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো এর অর্থ কিন্তু এই নয় যে পুলিশকে আমরা সবকিছুই দিয়ে দেবো, পুলিশ কোনো দায়িত্ব পালন করবে না, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। আমরা কিন্তু সাথে সাথে এই কথাটা আমাদের বলতে হবে যে পুলিশের অনেক অন্যায় আচরণ আছে, র্যাবের অনেক সদস্যের অনেক অন্যায় আচরণ আছে, কিন্তু আমাদের আশা থাকবে এজ এ হোল টোটাল ফোর্সটাকে কিন্তু আমরা কখনোই ডিসপুটেড করতে চাই না। কোন সদস্য যদি কোনো অপরাধ করে থাকে সেই সদস্যের বিরুদ্ধে বলতে হবে। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট সমর রেজাউল করিম আপনার কাছে জানতে চাই যে পুলিশকে অনেক নাজুক, দুর্বল, ছন্ন মনে হচ্ছে কিনা? প্রিজন ভ্যান থেকে কুখ্যাত জঙ্গিরা পালিয়ে যাচ্ছে, পরে একজনকে উদ্ধার করা হলো, সে আবার সন্ত্রাসীদের উদ্ধার করতে গেলে হঠাৎ বন্দুকযুদ্ধে নিহত হয়ে যাচ্ছে। আদালত প্রাঙ্গণ থেকে ফাঁসির আসামি বা মানে খুনের অভিযোগে, ঠিক ফাঁসি আসামি না, আমি মাফ করবেন, খুনের অভিযোগে অভিযুক্ত 4 জন পালিয়ে যাচ্ছে আদালত অঙ্গন থেকে। পুলিশকে খুব নাজুক মনে হচ্ছে কিনা? আমার কাছে পুলিশকে নাজুক মনে হয় না। মনে হয় যে আমাদের চলমান ব্যবস্থা, যেটা সে রাষ্ট্রীয় ব্যবস্থা বলুন, বিচারাঙ্গন ব্যবস্থা বলুন, সেটার যে দুর্ভাগ্যজনক অবক্ষয় ঘটেছে, সেই অবক্ষয়ের একটি খণ্ডিত চিত্র এখানে। কারণ আপনি নিজেও এক সময় সাংবাদিকতার কানেকশনে কোর্ট অঙ্গন দেখেছেন। আমাদের কোর্ট ব্যবস্থা, আপনি প্রতিবেশী ভারতে যান, দিল্লিতে সুপ্রিম কোর্টে ঢুকতে গেলে লয়ার হলেও তাকে কার্ড পাঞ্চ করে সেখানে ঢুকতে হচ্ছে। বাংলাদেশে
কোর্টের ভিতরে লয়ার ঢুকতে পারতেছে না, সামটাইমস জজ সাহেবরা ঢুকতে পারতেছে না, এমন ক্রাউডের অবস্থা। এবং সেই অবস্থাটাকে আমরা যতটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে না আনতে পারবো, ওই অঙ্গনকে সুসংরক্ষিত করতে না পারবো, ততক্ষণ কিন্তু কোর্টের ভিতর কেউ ঢুকতে না দিলে বলবে এটা তো ক্যামেরা ট্রায়াল হচ্ছে, আর ঢুকতে দিলে একসঙ্গে ভয়াবহ ঘটনা করে জজ সাহেবের উপরে কম্পিউটারে ট্রেস উড়িয়ে মারার মতো ঘটনা আমরা দেখি। আবার এই জাতীয় অবস্থাটা কিন্তু এই কারণে হয়েছে, অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার কারণে সবকিছুকে আমরা দলীয়করণ এই ঢালা অভিযোগটা তুলে বিতর্কের ভিতরে ফেলে দেই। কোর্টের যে ঘটনাটা আপনি বললেন, সেখানে কিন্তু কোর্টের ভিতরে অনেক দর্শক ছিল, শ্রোতা ছিল, তদবিরকারক ছিল। যাদের জামিনটা ক্যান্সেল করা হয়েছিল তাদের হাতে কিন্তু হ্যান্ডকাপ ছিল না, তারা তাদের লয়ারের সঙ্গে সেখানে কথা বলতেছিল। আমাদের ল এনফোর্সিং এজেন্সি কোর্টে যাদের ডিপ্লয় করা হয় তাদের কিন্তু প্রতিটি কোর্টের গেটে ওই পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করার মতো জনবল ফোর্স সেখানে নাই। আপনার বাংলাদেশের কতজন পুলিশ আছে কতজন মানুষের জন্য? এদের মোস্ট অফ দি পুলিশকে কিন্তু ভিআইপি ডিউটিতে ব্যস্ত থাকতে হয়, কিছু থাকতে হয় অনাকাঙ্ক্ষিত, যেটা কোনো প্রয়োজনীয় না। আমি ভালো মানুষ স্বাভাবিক অবস্থায় চলতেছে, আমার সামনে একটা প্রিজন ম্যান থাকা লাগবে, পিছনে একটা, কারণ আমি এমপি অথবা আমি মন্ত্রী বা আমি একটা পোর্টফোলিও হোল্ড করছি। এই ডিউটি করবে না ইনভেস্টিগেশনে আসামি ধরতে যাবে? আর খুব ইম্পর্টেন্ট কথা যেটা মঞ্জিল মোর্শেদ বলছেন, কতটা সাপ্লাই মফস্বলের থানায় ভাঙ্গা চোরা একটা প্রিজন ভ্যান নিয়ে অথবা তাদের যে গাড়িটি আছে সেই গাড়িটি নিয়ে আসামি ধরতে যাওয়ার আগে মেসেজটা মোবাইল ফোনে সেখানে যাবে, কিছুই করতে পারবে না। তাদের উপর একটা হামলা আসলে প্রোটেকশনের জন্য তাদের আত্মরক্ষার যে জায়গাটা সেটাও থাকতে পারবে না। বিভৎস সৃষ্ট দৃশ্য যদি বলেন, বিপন্ন অবস্থা বলেন, সে বিপন্ন অবস্থা হলো আমাদের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক পরিস্থিতিকে আমরা যেখানে নিয়ে যাই সেখানে ব্যবহার করি পুলিশকে, ব্যবহার করি র্যাবকে, অন্যদেরকে। মৌলিক জায়গায় ব্যবহারের ক্ষেত্রটা চিহ্নিত হয় যখন রাজনৈতিক কারণে। আপনি সিম্পল তাকিয়ে দেখুন, সর্বোচ্চ গোয়েন্দা বিভাগের প্রধান, এনএসআই এর প্রধান থেকে শুরু করে অন্যান্যরা কি ভয়াবহ নাশকতা, দেশদ্রোহিতার মতো ঘটনায় 10 ট্রাক অস্ত্র বাংলাদেশের ভিতর ঢুকতে দিয়ে বিদেশি সন্ত্রাসীদের, অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের আশ্রয় দেওয়ার মতো ঘটনা আদালতের রায় প্রমাণিত হয়েছে। এটা কি পুলিশের বিপন্ন অবস্থা অথবা এনএসআই এর বিপন্ন অবস্থা বা ডিজিএফ এর বিপন্ন অবস্থা? আমার দৃষ্টিতে তা না। রাজনীতির অপব্যবহারের শিকার হয়ে অত বড় প্রতিষ্ঠানগুলো এরকম বিতর্কে পড়েছে। আর আমরা যখন কথা বলি, আমার খুব প্রিয় মানুষ ডক্টর মুস্তাফিজুর রহমান সবটাই তিনি নিয়ে আসলেন যে এটা রাজনৈতিকভাবে ওই সময়টা ভালো ছিল, ওই সময়টা খারাপ ছিল। আমি যদি সিম্পলি ছোট্ট করে বলি যে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ, শাহেম কিবরিয়া অথবা খুলনার মঞ্জুরুল ইমাম বা শেখ হাসিনাকে যারা মেরে ফেলতে চেয়েছিল ঢাকার উপকণ্ঠে, অথবা মুফতি হান্নান যেভাবে বোমা পুঁতে রেখেছিল, এই সকল ঘটনাগুলিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা ছেড়ে দেওয়ার কথাটা উনি একটা কথা এই আমরা আসলে এই প্রসঙ্গে আর গেলে আমরা ছেড়ে দেওয়ার কথাটা যৌক্তিক হবে না। এই কারণে কালচার অফ ইম্পিউনিটি যদি শুরু হয়ে থাকে, সেটা ধর্মভিত্তিক চিন্তা চেতনার আলোকে সর্বপ্রথম 1975 সনের 31শে ডিসেম্বর জেলখানার থেকে সমস্ত অপরাধীদের ছেড়ে দেওয়ার যে সংস্কৃতি শুরু হয়েছিল, পরে অপরাধ করে দায় মুক্তির জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করা, এইভাবে কিন্তু এসছে। আমার মনে হয় দেওয়ার বিষয়টাকে আমরা অ্যাজ এ হোল যদি আমার মনে হয় ইরান ভাই নিশ্চয়ই এই বিষয়ে বলবেন। আমরা বিরতি একটা নিচ্ছি, বিরতির পর ফিরে এসে মনির ভাই আপনার কাছে জানতে চাইবো যে জেএমবির 6 শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে বলা হয়েছিল যে জেএমবি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। গতকালের ঘটনা যেটা প্রতিষ্ঠিত যে আসলে এটা নিশ্চিহ্ন হয় নাই, এই ভুলের দায় আসলে কে বা কারা নিবে বা আপনি এটাকে কে বিশ্লেষণ করেন? আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে এটা শুনবো। বাংলাদেশের জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, একটি তো জনাব অ্যাডভোকেট সমর রেজাল করিম এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ কিছু প্রসঙ্গ তুললেন যে পুলিশ বাহিনীকে কিভাবে আসলে দুর্বল করা যায় বা সবল করা যায় সেই প্রসঙ্গে। পাশাপাশি যদি একটু এটাও বলেন যে জেএমবি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলে আপনারা বলেছিলেন, এখন তো জেএমবি এই হিসাব নিকাশ ভুল আমরা দেখছি, জেএমবি সংক্রান্ত এই হিসাব নিকাশ, এই ক্ষেত্রে আপনি এই ভুলের দায় কাকে দিবেন? না, এটি যে ভুল সেটি বলা আমার মনে হয় সমীচীন হবে না, কারণ 2008 সালের মার্চ মাসে যখন 6 শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর হয়, তারপরে পরবর্তীতে যে জেএমবি নেটওয়ার্ক সেটি প্রায় ভেঙে পড়ে। শুধুমাত্র এই ফাঁসির মধ্যে দিয়ে শুধু তাদের ফাঁসি দেওয়া হয়েছে তাই নয়, সারা দেশে কিন্তু আপনার
2004 সালে যে 2005 সালের 17 আগস্ট যে দেশব্যাপী বোমা হামলা হয় 63 জেলায় একসঙ্গে, তো তার সেইগুলোতে অনেকগুলো মামলা হয়। সেই মামলার আসামি এবং প্রত্যেকটা ঘটনার আসামি কিন্তু মানে পরবর্তীতে কোনো না কোনো সময় ধরা পড়েছে। তো ফলে জেএমবি একেবারেই দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়ার পরে 2-3 বছর ছিল তাদের মানে কার্যক্রম খুবই দুর্বল ছিল। পরবর্তীতে মাওলানা সাইদুর রহমান পুনরায় জেএমবিকে সংগঠিত করে। সেই মাওলানা সাইদুর রহমানকে আমরা 2010 সালে কিন্তু গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার এবং তার পরবর্তীতে যারা ছিল আমার আজকে 71 টেলিভিশনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বললেন যে তিনি জেনেছেন যে কোনো পত্রিকার কথাই বললেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে পত্রিকায় তিনি জেনেছেন যে জেএমবির বেশ কিছু সদস্য জামিনে চলে গেছেন, যেটা কেউ জানে না। তারা কখন জামিন হলো এটা পুলিশের কাছে ঠিক তথ্য নাই। এই তথ্যটি কি আপনার জানা আছে? না, তথ্য নেই সেটা বলা ঠিক হবে না, কারণ অনেকে সাজা হয়ে গেছে, বাই দিস টাইম সাজা হয়ে গেছে, কারণ আগে আইন ছিল না। মানে যেহেতু সন্ত্রাস, এই যে ধরনের জঙ্গি যে নাশকতা, এটার জন্য, এটাকে ফাইট করার জন্য আসলে আলাদা কোনো আইন ছিল না। এটা একটা স্পেশাল ক্রাইম, স্পেশাল ল থাকা দরকার, সেটা ছিল না। তখন মামলা হতো বিস্ফোরক দ্রব্য আইনে অথবা কোথাও ক্ষেত্র বিশেষে রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু পরবর্তীতে বর্তমান সরকার কিন্তু সন্ত্রাস দমন একটা আইন করেছে এবং মানি লন্ডারিং আইনটাকে শক্তিশালী করেছে। সেই আইনটার জন্য আপনি যদি ওইটা একটু বলতেন যে পুলিশ এবং পুলিশের পুলিশিং কাজ এবং অন্যান্য কাজ যেটা নন পুলিশিং কাজ, সেটা আপনাদের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়ায় কিনা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে? দায়িত্ব পালন করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা আমাদের মূল কাজ যে মানে যেমন আমাদের কাজের একটা অন্যতম অংশ হলো ক্রাইম প্রিভেনশন এবং ডিটেকশন। তো এটি যদি আমরা ল অ্যান্ড অর্ডার অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে, যেমন নাশকতামূলক কর্মকাণ্ড 2012 সালের 5 নভেম্বর থেকে যে শুরু হয়েছিল, তারপর কিন্তু এটা লাগাতার ভাবে চলেছে। ফলে এই সময়টাতে পুলিশকে অনেক বেশি, মানে রাস্তার যে গোলমাল, এই নাশকতামূলক কর্মকাণ্ড, পুলিশের উপর হামলা, এটি প্রতিরোধ করতে গিয়ে, জনগণের জানমাল রক্ষা করতে গিয়ে অনেক বেশি সময় দিতে হয়েছে। ফলে সেই ক্ষেত্রে না হলে ওই সময়টা হয়তো আমরা যদি ইনভেস্টিগেশনের পিছনে দিতাম কিংবা এই ট্র্যাডিশনাল ক্রাইম গুলো প্রিভেনশনের ক্ষেত্রে দিতাম, তাহলে হয়তো আরো অনেক বেশি মানে অপরাধ দমনে আরো মানে অনেক বেশি কার্যকর। আপনি বলতে পারেন যে লাস্ট 6 মান্থ তো আপনার পুলিশ তো কোনো নরমাল ইনভেস্টিগেশনের দায়িত্ব পালনই করে নাই, কারণ লাস্ট 6 মান্থ তো দেশের পরিস্থিতি এমন একটা ছিল, সেখানে ওই সমস্ত কেসের প্রতি তাদের দৃষ্টি দেওয়ারই সুযোগ, এখান থেকে কিন্তু পুলিশ অনেকটা পিছিয়ে পড়েছে। আমার মনে হয় যে এক বছরের প্রসঙ্গটা তুলে ভালো করেছেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। আমি একটু ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান আপনাকে জানাতে চাই যে আমাদের একজন দর্শক আপনার কাছে প্রশ্ন জানতে চেয়েছেন যে 19 দলীয় জোট যদি কখনো ক্ষমতায় যায় তাহলে জঙ্গিদের বিরুদ্ধে কি কোনো কঠিন ব্যবস্থা নিবে কিনা, তিনি শাহিন আলম সাভার থেকে তিনি জানতে চেয়েছেন। কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে আজকেই একটি আমরা প্রথম আলোর যে অনলাইন সংস্করণ, সেখানে আমরা পড়লাম যে 2013 সালে বিশ্বের 10টি সক্রিয় বেসরকারি সশস্ত্র সংগঠনের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সমর্থিত, যেটা আপনাদের জোট পার্টনারও বটে, ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নাম। এইটা আপনারা জোটগতভাবে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন বা এই ব্যাপারে কোনো কিছু পরিকল্পনা আছে কিনা আপনাদের? আসলে এরা আমার বক্তব্যের আগে পরে কি বলে রেজাউল করিম সাহেব অনেক কথা বলেছেন। জি, আসলে জঙ্গিবাদ এটা একটা আমাদের জন্য সেই সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের মধ্যে এরা একটা আরেকটা ক্যান্সার আমাদের জন্য। আজকে জঙ্গির আসলে মিনিংসটা বাংলাদেশের জন্য আমার মনে হয় একটু ভিন্ন হয়ে গেছে। জঙ্গিবাদ এখানে আমরা দেখেছি যে দিবালোকে যারা অস্ত্র নিয়ে মানুষ হত্যা করে, মানুষকে কি বলে কপিয়ে যারা হত্যা করে, তাদেরকেও কিন্তু জঙ্গিবাদের আওতায় আনা উচিত ছিল। আপনারা দেখেছেন যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম, যেভাবে জঙ্গি কার্যক্রম হচ্ছে, দিবালোকে অস্ত্র উঁচিয়ে মানুষকে হত্যা করছে, গুলি করছে পুলিশের সামনে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। কিন্তু অন্যদিকে আজকে আপনি একটা প্রশ্ন করেছেন, আমার এক দর্শক বোধহয় প্রশ্ন রেখেছেন যে 18 দলীয় জোট 19 দলীয় জোট ক্ষমতায় গেলে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতা থাকাকালীন সময় লক্ষ্য করেছেন যে সেই সারা দেশে যে বোমা হামলা হয়েছিল এবং সেই জালুকাঠিতে যে 2 জন বিচারপতি নিহত হয়েছিলেন, সেই ঘটনায় বিচারক নিহত হয়েছিলেন, সেই ঘটনায় কিন্তু এই শায়েক রহমান, বাংলাবাই এবং সানি থেকে শুরু করে তাদের সেখানে কিন্তু ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আমরা যখনই আমরা ক্ষমতায় আসতে পারি বা যখনই ক্ষমতায় ছিলাম, আমরা আমাদের নতুন করে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, কেননা আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য তৎকালীন সময় যখনই ক্ষমতায় ছিল তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হস্তে দমন করেছেন। পরবর্তীতে এই সরকার
প্রশ্নটা যদি আমি একটু এক্সটেনশন করি যে এই সরকার জঙ্গিবাদ দমনে যে উদ্যোগ যদি নেয় বা যে উদ্যোগগুলি নিবে তাতে আপনারা সমর্থন করবেন কিনা বা সহযোগিতা করবেন কিনা আপনাদের অবশ্যই সরকার যদি দলীয় কোনো দৃষ্টিকোণ থেকে সরকার যদি কাউকে যদি নিপীড়নের মূলক সরকার যদি কাউকে নিশ্চিহ্ন করার জন্য বিরোধী মতকে দমন করার জন্য তার বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য যদি কোনো কি বলে সদ্যবরণে জঙ্গি বা এরকম কিছু করে যদি করতে চায় সেটা অবশ্যই এটা একটা রাজনৈতিক বলে আমরা মনে করি। আমরা মনে করি না যে জঙ্গিকে রাজনীতির সাথে একাত্র করার। আজকে আপনি লক্ষ্য করেন যে আলাদা কিভাবে করবে, জামাত ইসলামকে যদি জামাত ইসলাম যদি জঙ্গি সংগঠন হয়, এই জঙ্গি সংগঠনকে কেন নিষিদ্ধ করতেছে না সরকার? সরকার এটাকে নিয়ে রাজনীতি করতেছে। রেজাল ভাই, আপনি এই প্রশ্নটার যদি একটু উত্তর দেন, আমরা একটু অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ অন্য একটি প্রসঙ্গে, জামাত ইসলামী যদি একটি জঙ্গি সংগঠন হয়, এত কিছুর পরও তাকে নিষিদ্ধ করছে কিনা এই প্রশ্নটা কিন্তু আমাদের দর্শকরা অনেকভাবে করছেন। আপনার কাছে কি মনে হয় সরকার কেন নিষিদ্ধ করছে না? আমি একটু অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদকে জানতে চাইবো যে জামিনপ্রাপ্ত বা কারাবন্দী আসামিকে যখন বিচার কার্যক্রমের জন্য আদালতের কাঠগড়ায় আনা হবে, তাদের তখন তাদের প্রহরা বা নিরাপত্তার বিষয়ে আলাদা করে উদ্যোগ আয়োজন করতে হয় নাকি এসব বিষয় স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কথা? না, স্বয়ংক্রিয়ভাবে না। আপনি জানেন যে প্রত্যেকটা বিচার ব্যবস্থার মধ্যে যে আদালতে যখন আসামিদেরকে নিয়ে আসা হবে হাজিরার জন্য অথবা সাক্ষীর উপস্থিতির জন্য বা রায়ের জন্য যখন নিয়ে আসা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কারাগার থেকে এই যে কোর্ট আনা পর্যন্ত কিন্তু এটা একটা স্কট থাকে আলাদা, পুলিশের একটা আলাদা স্কট থাকে, ভ্যান থাকে, গাড়ি থাকে, নিরাপত্তা থাকে। এখন প্রশ্নটা হলো যে এই নিরাপত্তাটা তো আজকে না, এই ব্রিটিশ আমল থেকে নিরাপত্তাটা চলে আসছে। এখন হঠাৎ করে এই ঘটনাটা কেন ঘটছে এটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। সেটা হলো এটা কিন্তু একটা সাধারণ ঘটনা না। এখানে আপনাকে দেখতে হবে যে এই যে আসামিদেরকে ছিনতাই করে নেওয়া হচ্ছিল তারা একটা জঙ্গি সংগঠনের সদস্য, অর্থাৎ তাদের একটা জঙ্গি সংগঠন, যে জঙ্গি সংগঠন বাংলাদেশে এক সময় একটা তোলপাড়ের মতো অবস্থা সৃষ্টি করেছিল এবং 20-25 হাজার তাদের মধ্যে সদস্য ছিল যারা নাকি স্বেচ্ছায় এই ধরনের আত্মহননের মাধ্যমে এই যে কোনো ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত ছিল। সেই অবস্থা থেকে কিন্তু শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই ওদেরকে আইনের আওতায় এনে ফাঁসি পর্যন্ত দিতে হয়েছিল এবং আমাদের সর্বশেষ বিচারকদের পর্যন্ত জীবন দিতে হয়েছে। অতএব ওই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আপনি যতই নিরাপত্তা দেন না কেন তারা যে কোনো দুর্ঘটনা ঘটাতেই পারে। এটা আমাদের খুব বড় করে দেখার কোনো সুযোগ নাই, কারণ যেহেতু এটা কিন্তু সাধারণ কোনো আসামির আত্মীয়স্বজন করে নাই। আমি একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, আপনি কারাগার নিয়ে অনেক কাজ করেছেন, যে কারা ফটকে, কিন্তু কারাগারে এখন টাকা দিলে বা এখন বা বেশ কিছুদিন ধরে টাকা দিলে খুব সহজে মোবাইল ফোনে দিয়ে আসামি বা অভিযুক্তরা কথা বলতে পারেন, এই বিষয়টি কি? মোবাইল ফোন না শুধু, কারাগারে আপনি যদি চান আপনি মাদক সেবন করতে পারবেন, আপনি হিরোইন সেবন করতে পারবেন। এই বিষয়টা জানেন যে আমরা গত বছর 3 আগে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম একটা চিঠির মাধ্যমে। এক কয়েদি আমাদের কাছে, আমাদের সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের কাছে একটা আবেদন করেছিল দেখার জন্য। আমরা একটা অনুমতি চেয়েছিলাম এবং জেলা প্রশাসক অনুমতি দিয়েছিলেন। আমরা কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা গিয়েছিলাম আমাদের সংগঠনের সদস্যরা, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা যদি যেতে পারতাম আমরা কিন্তু বিষয়টাকে এনে আদালতের দ্বারস্থ হতে পারতাম, কিন্তু আদালতের কারাগারের যে অবস্থা সেটা তো ভয়াবহ, বিবর্ণ, এবং এখানের মতো মানবাধিকার লঙ্ঘিত জায়গা বাংলাদেশের আবার পাশাপাশি যারা খুব দুর্ধর্ষ আসামি বা অভিযুক্ত আছেন তাদের পক্ষে খুব একটা অভয়ারণ্য হয়ে থাকছে। সেটা তো থাকি, কারণ টোটাল বিষয়টাই তো তারা এমন ভাবে করে নিয়েছে, সেখানে তাদের একটা অভয়ারণ্য এবং তাদের সবকিছু নেতৃত্বে। আপনি টাকা থাকলে ওখানে বসে কারাগারে বসেই তো বাংলাদেশের অনেক ঘটনার নেতৃত্ব দেওয়া হচ্ছে, অনেক আর্মস ব্যবসা কারাগারে বসে করা হচ্ছে, অনেক মাদক ব্যবসার নেতৃত্ব কারাগারে বসে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কারাগারে বসে দেওয়া হচ্ছে। এখন এই জায়গাগুলোকে সংস্কার করা দরকার, সরকারের দৃষ্টি দেওয়া। রেজা ভাই, আমরা কি একটা বিরতি নিয়ে এসে পুরোপুরি আপনাকে শুনবো, নাকি আপনি একটু শুরু করে দিবেন? আপনি একটু শুরু যদি করতেন, যে তারপর আবার আপনার কাছে আমরা ফিরত আসবো, যে আসলে যদি জামাত ইসলামী নিয়ে এত কথা হয়, বা আমরা এই মুহূর্তে আবার বললাম যে ইসলামী ছাত্র শিবিরকে একটি বেসরকারি তালিকায় রেখেছে, সন্ত্রাসী তালিকায়, তারপরও সরকার এটিকে নিষিদ্ধ করছে না কেন? আপনার কাছে আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি নিষিদ্ধ হওয়ার বিষয়ের ভিতর থেকে সব সমাধান খুঁজি না। জার্ম হয়ে যাওয়ার পর মলম দিয়ে জায়গা ঘষে রাখলেই সমস্যার সমাধান হবে না। জামাত ইসলাম ছিল না, জামাত ইসলামের নামটা ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে। তাতে কি জামাতের অ্যাক্টিভিটিস বন্ধ হয়েছিল? আপনি জামাত ইসলাম থাকবে না, শুধু নামটা ব্যান্ড করে দেন, জামাত একাকার হয়ে যাক, তাদের যারা বন্ধু সংগঠন আছে তাদের ভিতরে। কমিউনিস্ট পার্টি যখন ব্যান্ড ছিল তারা সবাই ন্যাপ মুজাফফর হয়ে গেল, তাতে কি তাদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়েছিল? কিন্তু নিঃসন্দেহে কমিউনিস্ট পার্টি অনেক দুর্বল হয়েছে, এবং যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে তাদের বিরুদ্ধে আমি যে জিনিসটা বলছি, যে আমি কিন্তু জামাতকে ব্যান্ড না করার পক্ষে না, আমি কথাটা বলছি যে জামাতকে শুধু ব্যান্ড করার ভিতর থেকে সমস্যার সমাধান হয় নাই। তাদেরকে এখন যেভাবে চিহ্নিত করা যায় একটি দলের আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে, আপনি লক্ষ্য করেছেন যে কতদিন ধরে এই ঝুঁকি আমরা নিতে বলছি। ঝুঁকিটা হলো এই জায়গায় একটা ডিউ প্রসেসের যে জিনিসটা হচ্ছে, যেমন আদালতের রায় তাদের রেজিস্ট্রেশন বন্ধ হয়েছে, আপনি তাদের শীর্ষ নেতাদের যখন বিচার হচ্ছে
সর্বোচ্চ আদালত যাদের স্ট্যাটাস হচ্ছে হাইকোর্ট ডিভিশন স্ট্যাটাস এবং অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট দেওয়ার পর তারা প্রকাশ্যে যখন এই রায় মানি না, আদালত ভেঙে দিতে হবে চিৎকার করছে, সেটাকে যখন বড় বড় রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র ব্যান্ড করা না, নিয়ম অনুযায়ী বড় বড় রাজনৈতিক দল যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে বলছেন, আমরা একটা বিরতি নিয়ে আসছি রাজা ভাই, কিন্তু ওই বড় বড় রাজনৈতিক দল থেকেই তো বলা হচ্ছে যে সরকার চাইলে তাদেরকে নিষিদ্ধ করুক, সেটা আপনারা করছেন না। এটার মধ্যে সরকারের ওই সব দলের, আমি একটু বলছি, আমি শেষ করি, ওই সব দলের ভিতরেও বড় বড় দলের স্ট্যান্ডিং কমিটি, সাবেক মন্ত্রীরা মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার পরে, ফাঁসির দণ্ড হওয়ার পরে দল কিন্তু তাদের ডিসিপ্লিনারি যে সাময়িক সময়ের জন্য দল থেকে বের করে দেখলাম, তাও কিন্তু তারা দিচ্ছে না। কাজে এদের পৃষ্ঠপোষকতা ডালপালা বিস্তার করে সাংগঠনিক ভাবে, অর্থনৈতিক ভাবে, আমার মনে হয় রাজা ভাই আমরা একটা বিরতি নিয়ে ফিরি। তবে এই ক্ষেত্রে দর্শকদের পাশাপাশি আমিও কিছুটা সন্দেহ করি যে এই ক্ষেত্রে কিছুটা হয়তো রাজনৈতিক অভিলাষী বেশি। আমরা একটু শুধুমাত্র আমরা একটা বিরতি নিই। আমি আধা মিনিট শুরু করছি। তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে তাদের যে রাখি বন্ধন এমন জায়গায় পৌঁছেছে, এই রাখি বন্ধনটা আওয়ামী লীগের সাথে ছিল 96 সালে, আওয়ামী লীগের সাথে ছিল 96 সালে, 86 সালে রাজা ভাই আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ছবি নিয়ে এসেছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব মোস্তাফিজুর রহমান ইরান, আপনি বলতে চাইছিলেন রেজা ভাই, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমি রেজা ভাইয়ের কথা বলতেছিলাম যে আসলে বাংলাদেশে যে সন্ত্রাস এবং যেই আমাদের যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, আমি বলবো যে রাষ্ট্র যেভাবে পুলিশ বাহিনীকে, র্যাব, পুলিশ এবং বিজেপি সহ বিভিন্ন বাহিনীকে, যৌথ বাহিনীকে ব্যবহার করে, আজকে আপনি জানেন যে সাতক্ষীরা এবং লক্ষ্মীপুর সারা বাংলা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা আজকে কি বলে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং পুলিশ বাহিনীর তাণ্ডবে বিভিন্ন ঘর, একটা লোক রাজনীতি করেছে, আপনি দেখছেন পত্রিকাতে বিভিন্ন জায়গাতে, একটা লোক রাজনীতি করতে পারে, একটা দলের সাথে থাকতে পারে, কিন্তু তার বাড়ি ঘর ভেঙে চুরে একবারে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, এটা কোন ধরনের বিষয়? ইরান ভাই একটা সেকেন্ড, আমি একটু মনির ভাইকে জিজ্ঞেস করি। মনির ভাই, আমরা কিন্তু এই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য, রাজনৈতিক অপোনেন্টদের উপর চড়াও হওয়ার জন্য খুব সমালোচনা শুনছি, আপনি এটা সম্পর্কে কি বলবেন? এবং আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইগুলি শুনতে পাচ্ছি। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশের দায় দায়িত্ব আসলে নির্ধারণ করা আছে, সংবিধানে বলা আছে, ল এনফোর্সিং এজেন্সি কে ডিফাইন করা আছে, তারপর পরবর্তীতে আইন কানুন, তারপর বিভিন্ন বিধিবিধান, এগুলো অনুসারেই পুলিশ পরিচালিত হয়। তবে রাস্তায়, হ্যাঁ, চোর ধরার চাইতে রাস্তায় যে লোকটা ভাঙচুর করছে তাকে ধরাটা কিন্তু আগে জরুরি। প্রসঙ্গটা আলাদা। মনির ভাই, আপনারা রাজনৈতিকভাবে কোনো একটা লোক ছাত্রদল করলে, বিএনপি করলে, জামায়াত করলে বা লেবার পার্টি করলে ধরে কিনা আমি জানি না, কিন্তু মানে 19 দলের সাথে কোনোভাবে সম্পর্কিত থাকলে তাকে ধরা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু না। এই বিষয়টি আসলে ধারাবাহিক বলার কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা ব্যক্তি আলাদা। এবং বাস ভাঙচুর যে করতেছে, যে বাস ভাঙচুর করতেছে তাকে ধরা আগে দরকার, কিন্তু ওনাদের যে পুলিশ বাহিনীর সামনে আমরা অনেক জায়গায় দেখেছি, আমি মিনিমাম 20টা জায়গার কথা বলতে পারবো যেখানে পুলিশের সামনে ছাত্রলীগ, যুবলীগ একবারে হাতে অস্ত্র নিয়ে, আমার মনে মনির ভাই বিষয়টা নিশ্চয়ই বলবেন। তার আগে একটু মঞ্জুর ভাইয়ের কাছে, মিছিলকারীদের সবার আগে ধরতে হবে। মঞ্জুর ভাই, আপনি কি এই বিষয়টিকে কিভাবে দেখেন যে আসলে পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? না, এটা তো আপনি যে প্রশ্নটা ইতিমধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে আমাদের রাষ্ট্রের যে দায় দায়িত্ব পুলিশের উপরে দেওয়া হয়েছে সংবিধান এবং আইন অনুযায়ী, সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে হয়, তার প্রথম শর্ত হলো যে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে রাজনৈতিক দলের আপনার সরাসরি নির্দেশনার বাইরে কাজ করতে হবে, অর্থাৎ ইন অ্যাকর্ডিংস উইথ ল কাজ করতে হবে। এখন আমি যে রাজনৈতিক দল করি, আমি মন্ত্রী বা আমি এমপি, আমার এলাকার পুলিশকে যদি আমি ডিকটেট করি টু অপ্রেস দ্য আদার পলিটিক্যাল পার্টি, আমার অপোজিশন যে আছে তাকে নির্যাতন করার জন্য, তাইলে পরে ভাবমূর্তি পুলিশের কোনোদিন রক্ষা হবে না, আর সাংবিধানিকভাবে দায়িত্ব পালন হবে না। অজন্য সেক্ষেত্রে আমার বক্তব্য হলো যে সেক্ষেত্রে অবশ্যই পুলিশকে রাজনৈতিক ছত্রছায়ার বাইরে কাজ করার সুযোগ দিতে হবে। এই মুহূর্তের অবস্থাটা কি? আপনি যেটা একটা কথা বলেছেন সেটার ব্যাপারে উনি যেটা বললেন, সেখানে হলো আমার যেটা অবজারভেশন, সেটা হলো যে যতটা না সরকার করে, তার চেয়ে পুলিশ বাহিনীর মধ্যে অনেক সদস্য আছেন যারা নিজেরাই অতি উৎসাহ হয়ে সরকার সাজার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা এই কাজগুলো করে থাকেন। এরকম ঘটনাও কিন্তু আছে। মজিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মনিরুল ইসলাম, আপনি যদি এটি বলতেন যে পুলিশ বাহিনীর মধ্যে অনেকে নিজেদের স্বার্থের জন্য অনেক সময় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা অনেক সময় নিজেরা
এরকম ঘটনা দুইটি থাকতে পারে এবং সেটি হলে সেটি ব্যক্তির দায়, সেটি আসলে বাহিনীর পুরো বাহিনীর দায় না বা সংগঠনের দায় না, এবং আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাকে ঔনও করি না, কারণ আমাদের প্রচুর লোকের চাকরি যায়, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। কাজেই কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার যে সুযোগ সেটি রয়েছে এবং সেটি নেওয়াও হয়ে থাকে। আর যে বিষয়টি আলোচিত হচ্ছে যে যেমন পুলিশ, আমরা যে আইন নিয়ে কাজ করছি, পুলিশ আইনের আওতায় মূলত আমরা পরিচালিত হই, সেই আইনটি কিন্তু সেই আপনার সিপাহী বিদ্রোহের পরপর তৈরি হয়েছে। 1858 তো এর কোনো রিফর্ম কিন্তু হয়নি। আপনারা এত যে বলেন, তারপরে এই আইনটি রিফর্ম হয় না কেন? আমি এটা অবশ্য রেজা ভাই এবং মঞ্জিল ভাইয়ের কাছে এটি আসলে সোসাইটিরই এগিয়ে আসার কথা ছিল যে পুলিশকে মানে রিফর্ম করা দরকার, রিফর্ম প্রোগ্রাম হাতে নেওয়া দরকার। এটা অন্য সোসাইটির অন্য স্টেক হোল্ডার্সরা যেহেতু এগিয়ে আসেনি, এই গত তত্ত্বাবধায়কের আমলে অর্থাৎ 2007-08 সালে আমরাই একটা রিফর্ম, নিজেদের রিফর্ম প্রস্তাব আমরা নিজেরাই বিভিন্ন সুশীল সমাজের সাথে আলোচনা করে একটা ড্রাফট আকারে সেটি কিন্তু আমরা জমা দিয়েছি 2008 সালের শুরুতে। তো সেটি এখনো যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আছে। তো এটি হলে হয়তো বা পুলিশ মানে আমরা যেভাবে জনগণের যে প্রত্যাশা, অর্থাৎ বর্তমান ডেমোক্রেটিক সোসাইটির প্রত্যাশা পূরণ করে দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়তো আরো অনেক বেশি সহায়ক। জনাব মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে আপনাকে চলে যেতে হবে, সেজন্য আমরা একটু বিরতি একটু আগেই নিয়ে নিব। আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু আমাদের দর্শকদের মধ্যে থেকে যারা SMS পাঠাচ্ছে তার মধ্যে নির্বাচিত কিছু SMS এর মধ্যে এরকম আছে যে পুলিশ বাহিনী যদি এরকম ভাবে পুলিশ বাহিনীর কাছ থেকে যদি এরকম আসামি পালিয়ে যেতে পারে তাহলে দেশের অবস্থা ভয়াবহ, এরকম অনেকে বলছেন। অনেকে আবার বলছেন যে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী করতে হবে, যেটি রেজা ভাই বলা শুরু করেছিলেন, মঞ্জিল ভাইও কিছুটা বলেছিলেন। তো আপনি শেষ কথা কিছু বলবেন, নাহলে আমি পুলিশ রিপোর্ট। না, এটি আসলে দুটোই করা দরকার। যে যেমন এই যে পালিয়ে গেল, এই ক্ষেত্রে ও যারা দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা বা কি পরিস্থিতিতে ঘটনাটি ঘটলো সেটি যেমন তদন্ত করে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া দরকার, সেখানে কারো দায় দায়িত্ব থাকলে। আবার পুলিশকে অনেক বেশি শক্তিশালী করা দরকার, লজিস্টিক সাপোর্ট অনেক বেশি বাড়ানো দরকার। সেটি মানে এখানে অলরেডি আলোচনা হয়েছে, তো সেটি করা দরকার। তাহলে হয়তো এই ধরনের ঘটনা কমিয়ে আনা বা একেবারে বন্ধ করা সম্ভব। মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে রেজা ভাই, আপনি অনেকবারই পুলিশ রিফর্মের প্রসঙ্গে নানা ধরনের কোনো কথা বলেছেন, মঞ্জিল ভাই নিয়ে কাজ করছেন। আমরা একটু শুনতে চাইবো যে পুলিশ রিফর্মটি কেন করা হচ্ছে না। আর ইরান ভাই, আপনার উদ্দেশ্যে একজন দর্শক বলছেন যে আমি মনে করি, মানে উনি আপনাকে উদ্দেশ্য করেই বলছেন যে আমি মনে করেছি যে বিএনপিকে জামাত বর্জন করতে হবে, তবে সাথে সাথে তিনি এটিও মনে করেন সরকার জামাতকে নিষিদ্ধ করতে হবে, তাহলে বিষয়টির পরিপূর্ণ সুরাহা হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে এটি শুনবো। ততক্ষণে মনির ভাইকে আমরা বিদায় দিয়ে দিই। মনির ভাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আপনি যদি একটু বলতেন যে এই জঙ্গি তৎপরতা এবং জঙ্গিদের অপতৎপরতা সম্পর্কে সবাই একটি কথার মধ্যে আসছেন যে এইটাকে রাজনীতিকরণ করাটা ঠিক হচ্ছে না, এক্ষেত্রে আমাদের সবার ঐক্যমত প্রতিষ্ঠা করা দরকার, এবং আপনি নিজেও বলেছেন যে জঙ্গিটা এক ধরনের ক্যান্সারের মতো আমাদের এখানে বিষ, সেই বিষটা সরিয়ে দিতে হবে। আপনি যদি এই সম্পর্কে আপনার মতামত বলতেন। আসলে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা আমি একটু প্রেক্ষাপট একটু বলি দর্শকদের প্রশ্ন থেকে, কারণ হচ্ছে যে আজকেই আমরা দেখলাম যে এই জঙ্গিদের ছিনিয়ে নেওয়া অর্থমন্ত্রী দেখছেন যে জামাতের মরণ কামড় হিসাবে, অন্যদিকে এইটাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বা রুহুল কবির রিজভী বলছেন যে পলাতক আসামি ধরা পড়ে তার মৃত্যুতে ঘটনা ধামাচাপা দেখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর রিজভী বলছেন উপজেলা থেকে দৃষ্টি অন্যদিকে সরে, উপজেলা নির্বাচন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য। আসলে ওনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বিচ্ছিন্ন করারও সুযোগ নেই। এই কারণে আপনি জানেন যে বাংলাদেশে জাতীয় নির্বাচন 5 তারিখে যে নির্বাচনটি কথিত নির্বাচন হয়েছে, এবং এটা একটা প্রহসনের নির্বাচন, মানব শূন্য নির্বাচন, এবং এখানে কোনো জনগণের কোনো প্রত্যাশার প্রতিফলন ঘটেনি, এবং সে নির্বাচনে মাত্র 2 থেকে 4% মানুষ ভোটার উপস্থিতি ছিল, এবং মিনিমাম 600 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল। 47টা কেন্দ্রে কোনো প্রকার একটা ভোটও পড়ে নাই। এরপরেও এই সরকার, এই অবৈধ সরকার ক্ষমতায় আছে। এই সরকারের আমরা লক্ষ্য করেছি যে আপনি কিছুদিন আগে একটি রায় হয়েছে 10 টাকা অস্ত্র মামলা। আমরা সেখানে দেখলাম যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর যে যারা চিফ ছিলেন তাদেরকে সেখানে আসামি করা হয়েছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখলাম যে সাবেক মন্ত্রী শুধুমাত্র মন্ত্রণালয়ে থাকার কারণে এবং তার ঘাটে ওই মাল খালাস হয়েছে, এই অপরাধে তাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তা আমি এমন কোনো কথা বলতে চাই না, এটা একটা বিচারাধীন বিষয়, কিন্তু 10 টাকা মামলার রায় হয়ে যাওয়ার পরে
যখন প্রধানমন্ত্রী বলেন যে এই ঘটনায় বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানকে আবার এটা ঢুকানো হবে, তখন এটা আমরা দেশের মানুষ, দেশের 16 কোটি মানুষ বুঝে ফেলেছে এই টোটাল ঘটনাটাই ছিল একটা সাধারণ নাটক। এটা আরেকটা আমরা অনেক সময় সাধারণ নাটক, এটা সরকার বিরোধী দলকে ঘায়েল করার জন্য এবং বিরোধী বাংলাদেশে এসেছিল, অবশ্যই এসেছিল এবং এর সাথে এই নাটকটা কে সাজিয়েছিল? আমি বলতে চেয়েছি যে এখানে যে রায়টা হয়েছে, একটা রায় হওয়ার পরে, একটা ঘটনা রায় হওয়ার পরে আবার নতুন করে এই মামলার সাথে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে গঠনের কথা বলে, আপনি এখানে দুটো কথা বলেছেন যে মতিউর রহমান নিজামী শুধুমাত্র শিল্পমন্ত্রী হওয়ার কারণে হয়তো তার কথা আপনি মিন করতে চেয়েছেন, কিন্তু রায়ে একদম স্পষ্ট উল্লেখ করা আছে যে মতিউর রহমান বিগত বাংলাদেশের নয়, বাংলাদেশের বাইরে আমাদের উপমহাদেশের ইতিহাসে কোনো রেকর্ড নেই যে এরকম একটা ঘটনার সাথে এরকম বিভিন্ন সংস্থার প্রধানদেরকে, রাষ্ট্রের মন্ত্রীদেরকে জড়িয়েছে। সেটি তো জজ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোস্তাফিজুর রহমান। সেটি জজ সাহেব নিজেও বলেছেন যে এই ঘটনাটি সম্পূর্ণ অভিনব, এবং আজকে আবার প্রমাণিত হয়েছে যে আপনি দেখেন যে যেখানে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বলে প্রধানমন্ত্রী প্রমাণ করেছে যে এই মামলাটি একটি রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য এবং মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী সম্পর্কে, মাননীয় সাবেক বিরোধী জোটকে নিশ্চিহ্ন করার জন্য এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী সম্পর্কে এই মন্তব্য আদালত করেছেন, জজ সাহেব তার রায়ে বলেছেন যে তিনি একটি প্রসঙ্গে নিশ্চুপ ছিলেন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে আসলে একটা সাবজুডিস বিষয়গুলোর ব্যাপারে আমরা যখন কোনো বিচারাধীন বিষয় নিয়ে কথা বলি, এটা অনেকে সাবজুডিস হিসাবে কথা বলে, হয়তো রেজাউল ভাই একইভাবে বলবেন, কিন্তু ওনারা যখন আমরা দেখেছি যে এই যে জাগরণ মঞ্চ, যখন জাগরণ মঞ্চ সেই যুদ্ধাপরাধীর বিচার চলছে, বিচার হচ্ছে, তারা প্রসিকিউটর, তারা সেখানে সাক্ষীদাতা, তারা সমস্ত কিছু সব করতেছে সরকার, কিন্তু তারপরে দেখা গেছে সেই রায় মানি না বলে যখন জাগরণ মঞ্চ আন্দোলন করছে তখন কিন্তু কেউ বলে না এটা একটা বিচারাধীন। ইরান ভাই আমরা একটা অন্য প্রসঙ্গের মধ্যে যাচ্ছি। আসলে সেই রায়ের মধ্যে প্রত্যেকদিন আমরা হরতাল দেখেছি, রায়ের বিরুদ্ধে হরতাল দেখেছি, রায়ের দিন হরতাল দেখেছি, রায়ের আগে দেখছি, পরে দেখছি, সেটা অবশ্য অন্য একটা প্রসঙ্গ, এবং পাশাপাশি আমরা সেই রায়ে মানি না সেটিও আমরা দেখেছি। অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ, আপনি যদি একটু জঙ্গিদের, আমাদের 1 মিনিট সময় আছে, যে এই জঙ্গিদের মানে ইয়া করার জন্য রাজনৈতিক ঐক্যমত কতটা জরুরি বলে আপনি মনে করেন? রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। প্রথমেই আমি যে বিষয়টা আপনার দৃষ্টি আনতে চাই দর্শকদের, সেটা হলো আপনার প্রত্যেকটি জায়গায় আমরা একটা ঘুরপাক খাচ্ছি। সেটা হলো ধরেন আপনি আলোচনাটা হলো আসামি পলাতক এই বিশেষ বস্তুর উপরে, কিন্তু এখানে আলোচনা করতে করতে কিন্তু আমরা রাজনৈতিক ডামাডোলের মধ্যে চলে গেলাম। আবার আপনি একটা আদালতের বিচার 10 টাকা কষ্ট, সেখানে কিন্তু আবার রাজনৈতিক ডামাডোলে চলে যাচ্ছে। মানে আমাদের প্রত্যেকটা জায়গায় এত রাজনীতিকরণ হচ্ছে, যার ফলে প্রকৃত ঘটনা নিয়ে আলোচনার সুযোগটাই আমাদের থেকে থাকতে পারছে না। এই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাই যে আপনারা যেখানেই যে ব্যাপারেই বক্তব্য বলেন, একটা আদালতের বিষয়টা এভাবে ঠিক বলাটা ঠিক না যে অস্ত্রটা এটা রাজনৈতিক মামলা বা অমুক কিছু। সেটা রায় হয়েছে, রায়ের ব্যাপারে ক্ষুব্ধ হলে আপিল করা যায়। আপনি যে আসামি পলাতকের বিষয়টা যেটা নিয়ে এসেছিলেন, সেখানে কিন্তু আমি একটা দায়িত্ব, পুলিশের দায়িত্ব সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সেটা হলো যে আসামি পলাতক যে হলো, সে পলাতক হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে দায়িত্বটা কিন্তু ব্যর্থতাটা পুলিশের। হ্যাঁ, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এটা অবশ্যই আমরা স্বীকার করছি, কিন্তু দায়িত্বটা যে পুলিশের আছে সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এই দায়িত্বটা কিন্তু সঠিকভাবে পালন করতে হবে। এই দায়িত্ব পুলিশ কিন্তু সঠিকভাবে পালন করছে কিনা এই অ্যানালিসিসটা কিন্তু আমাদের করতে হবে। বিশেষ করে আমরা করলে হবে না, এর সরকার যারা চালাচ্ছেন তাদের করতে হবে। কারণ পুলিশের দায়িত্ব ব্যর্থতার কারণে কিন্তু সরকারের দায়িত্ব অনেকটা ক্ষুণ্ণ হয়, সরকারের উপর অনেকটা দোষারোপ হয়। আজকে সেই জিনিসটা তাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আসামি পলাতক বলেন বা এই পুলিশের দায়িত্ব বলেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণের জন্য প্রধান ব্যবস্থা হলো বিচার ব্যবস্থা, আইনি প্রক্রিয়া। অর্থাৎ সব জায়গাগুলোতে আমাদেরকে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে, আইনের শাসনের মধ্যে যদি আমরা পরিচালিত হই, তাহলে মনে হয় অনেকগুলো সমস্যা আমরা সমাধান করতে পারি। 45 সেকেন্ডে যদি আপনি শেষ করেন। সিম্পল কথাটা হলো, একটা অসত্য তথ্য ডক্টর মুস্তাফিজ বলছেন, পিএম কোথাও বলেন নাই যে খালেদা জি এবং তার ছেলেকে ঢুকাতে হবে। আর সাবজুডিস বলে যেটার বিচার চলছে, রায় হয়ে যাওয়ার পর রায়ের ভিতরে যা আছে সেখানে দিদেন প্রাইম মিনিস্টার জানতেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী সম্পৃক্ত ছিলেন, কাজী প্রাইম মিনিস্টার কাউকে ঢুকাবার কথা বলেন। দ্বিতীয় আর একটা কথা বলছেন, খুবই আপত্তিকর কথা, যে ট্রাইব্যুনালে ওনাদের লোক, প্রসিকিউশন ওনাদের। এখন ট্রাইব্যুনালে তো রাজাকারকে এনে জজ বানানো যাবে না, রাজাকারকে এনে ওখানে তো লয়ার বানানো যাবে না, ইনভেস্টিগেটিং অফিসার রাজাকারকে বানানো যাবে না। মুক্তিযুদ্ধে যারা বিজয়ী হয়েছে সে দেশের কর্মকর্তারাই থাকবে। আর সাউথ এশিয়ার ভিতর বা এশিয়ার কোথাও ঘটেনি ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিজিএফআই, এনএসআই কে ইনভলভ করা। এত বড় ভয়াবহ ঘটনা অন্য কেউ ঘটায় নাই, যে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার মতো ঘটনা কোথাও ঘটেনি।
যে দেশের বিরোধী দলীয় নেত্রীকে সরাসরি খুন করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21 আপনি জানেন যে আজকে 25শে ফেব্রুয়ারি এই দিনে বাংলাদেশের চৌকস কি বলে 57 জন সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছিল বলবো, কেননা বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা মেনে নিতে চায় না, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামীকাল এই সময়।